প্রকৌশলী রিজু ভাই, সদস্য সচিব প্রকৌশলী আসিফ, এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের নাম এক এক করে বললে অনেক সময় চলে যাবে। প্রত্যেকেই অত্যন্ত বিদগ্ধজন এবং প্রশিক্ষিত প্রকৌশলীরা আজকে এখানে এসে কথা বলছেন জাতির এই প্রান্তিক। আজকের যে আলোচ্য বিষয় সঠিক পরিকল্পনাভাবে যাত্রাপথে ঘটনায় মৃত্যু এতটাই সমকালীন, এতটাই প্রাসঙ্গিক বর্তমান সময়ে, সেটা আমি আর বেশি বাড়িয়ে বলা বড় গবেষণা অভিসন্ধন হয় হলেও এটাকে আমরা গবেষণার মর্যাদায় অভিষিক্ত করতে চাই। আমরা একবার চোখ বুলিয়ে এর মধ্যে যে সমস্ত প্রাইমারি ডাটা তৈরি করা হয়েছে, এই তৈরি করার রাজীব ভাই এসিটিভিটা একটু সরে দেন। এসিটিভি মনোযোগ ভালো এসিটিভিটা একটু ইয়া করে দিয়ে তো ডাউন করে দিয়ে আপনার একজন আমি বিস্মিত যে সমস্ত এটা কি বানাই প্রাজ্ঞ অভিজ্ঞ প্রকৌশলী বৃন্দ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এখন অনেকেই, তারা যে দেশ নিয়ে এখনো এতটা ভাবেন, এটা সত্যি খুব বিস্ময়কর। আমাদের ভালো লাগছে আমরা যারা রাজনীতিক কর্মী যে এখনো এই নৈরাজ্যকর পরিস্থিতি, যেখানে নাগরিকদের সকল অধিকার হরণ করা হচ্ছে, মানুষ একটি ঘিরার মধ্যে, একটি বেড়ার মধ্যে অবস্থান করছে, যেখানে মুক্ত বায়ু গ্রহণ করার কোন সুযোগ নেই, সেখানেও আপনার কিছু মানুষ যারা মেধা এবং কর্মে একটি জাতিকে পুনর্গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা রাখেন, তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে তারা ভাবছেন এবং তারা তাদের যতটুকু সাধ্য তারা অবদান রাখার চেষ্টা করছে। আমি আজকের এই আলোচনা সভাটিও সেই অবদানের অংশ বলে আমি মনে করি। আমি যতটুকু চোখ বুলিয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো জনগণের কাছে যাওয়া উচিত, আসলেই যাওয়া উচিত। আমি এর আগেও একদিন বলেছিলাম যে উন্নয়নের ধরনটা, মডেলটা এইরকমই যে সারা শরীরকে বঞ্চিত করে যদি কোথাও কোথাও রক্তের আধিক্য দেখা যায়, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, তাহলে সেটাকে যেমন সুস্বাস্থ্য করে না, শেখ হাসিনার উন্নয়নের বিষয়টি সেরকম। রেল লাইন বানাচ্ছেন চট্টগ্রাম থেকে কক্সবাজার, কিন্তু এটার আউটপুট কি? এটা কতটুকু মানুষকে স্বস্তি দেবে, মানুষের যাতায়াতে কতটুকু উপকারে লাগবে, সেটা নিয়ে এক বিশাল প্রশ্ন রয়েছে। সেটার কিছু কিছু উত্তর খুঁজে পেলাবে যে রেল লাইনে অনেক জায়গায় বস্তা দিয়ে খোঁজ দেওয়া হচ্ছে, যে মিথ্যার যে কত প্রকার হতে পারে, ধরন হতে পারে।
উন্নয়নের যে ফাঁকা আওয়াজের কথা যে আমরা বলি, এটা কত বাস্তব, কত সত্য। আজকে এই মানে ইন ডেপথ যে প্রবন্ধটি তৈরি করা হয়েছে তার মধ্যে যে না, এতদিন ধরে আমরা যেটা বলেছি সেই বলাটার সত্যাসত্য যথার্থতা হয়েছে। আজকে এই প্রবন্ধটির মধ্যে এই আলোচনার যে টপিকসটা তার মধ্যে আমরা সেই জিনিসটা কিছুটা হলেও আমরা খুঁজে পেয়েছি। এটা আরো ভালো করে আমরা যখন মানে বিজি সময়ের পর, ব্যস্ত সময়ের পরে যখন আমরা করবো রাত্রে, তখন আরো অনেক জিনিস আমাদের মাথায়। আমি ধন্যবাদ জানাই যিনি অত্যন্ত কষ্ট করে খেটে খুঁটে শ্রমলব্ধ এই প্রবন্ধটি তৈরি করেছেন, মাহবুবুল আলম সাহেব। নিশ্চয়ই তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুদীবৃন্দ, এটি হচ্ছে পৃথিবীর এক নায়ক শাসকদের ধারণা। আমি কদিন আগেই বলেছি যে ভিক্ষা করে খায়, রুগ্ন, হাড় কঙ্কাল জর্জরিত একটি নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে, এই এক নায়কদের উন্নয়নের ধারাটি তেমনি। সুহার্তো যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তখন থেকে একটি বড় এয়ারপোর্ট বানায়। মানুষ কিন্তু খেতে পায় না। পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি তখন ইন্দোনেশিয়া। তো এই কন্ট্রাক্টটি পেলেন হচ্ছে তার ছেলে। মেয়ে সে আবদার ধরল যে এই জাকার্তা শহরের উত্তর দিকে এত বড় একটা এয়ারপোর্ট হলো, তোমার ছেলেকে দিলে তো তোমার জামাই কি করবে? তখন তার বাবা দক্ষিণ দিকে আরেকটা এয়ারপোর্ট করার জন্য আরেকটা একটা একটি ভালো তাই। আরবের একটি দেশ, এক না বহুদিন ধরে কর্তৃত্ববাদী শাসন সেখানে ফ্লাইওভার করে। আমি ইকোনমিক্সে পড়েছি, কদিন আগেই পড়েছি, বছরখানিক আগে, যে ফ্লাইওভার করছে, সবকিছু করছে, কিন্তু হাসপাতাল আর স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এখন ধ্বংস হয়ে গেছে। এদের দৃষ্টিভঙ্গি থাকে ওই জায়গায়। আপনার ভুলে ভরা পাঠ্যসূচি, যে পাঠ্যসূচির সিলেবাস যেগুলো নিয়ে আসা হচ্ছে বা এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে, তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। নাচের উদ্দেশ্য কি, আজকে পেপারে বললাম, কাকে নিবেদন করে নাচটি করা হয়, এগুলো নিয়ে আসা হচ্ছে। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, জন্মদিন। আমরা শুধুই জানি বিদ্রোহী কবি, বিপ্লবের কবি, প্রেমের কবি ইত্যাদি জানি, কিন্তু দেখুন একজন মহান কবি দৃষ্টি কত প্রসারিত হতে পারে একটি পিছিয়ে পড়া জাতিকে গড়ে তোলার জন্য। তাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে উদ্বুদ্ধ করতে। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, থাকবো না ও বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে। এরপরে এগুলো মনে হয় করছে মানুষ, মানে পাতাল থেকে কিভাবে মানুষ নিয়ে আসছে, মানে একজন শিশুকে, কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবি কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে। আজকে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে, দুর্ভাগ্যজনক, অত্যন্ত পরিকল্পিত ভাবে এই কাজ, গভীর চক্রান্ত সহকারে এই কাজগুলি করা হচ্ছে। উন্নয়নের যদি আমি রেলওয়ের কথাই বলি, তাহলে আপনি যমুনা সেতুতে একটি ব্রিজ আছে, আবার সেখানে আরেকটি ব্রিজ করা হচ্ছে রেলের, কিন্তু দরকার তো হচ্ছে সিঙ্গেল লাইন করে ডাবল লাইন করা। ডাবল লাইন করলে পরে আপনার যে ঈদের সময় যানজট, এই যানজট অনেকটাই নিরসন। শুধু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেন সেই পরিমাণ যাত্রী পরিবহন করতে পারছে না। এবং টার্গেট হচ্ছে যে ব্রিজ করার মধ্যে দিয়ে আজকের এই যে পরিবেশ দূষণ বা মানে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা, সেখানে যে নদী, খাল, বিল, তার যে স্বাভাবিক প্রবাহ মানতা, সেটা যে স্তব্ধ হচ্ছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে
যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ, টানেল, এগুলোর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেইখানে আপনার আরেকটি ব্রিজ করলেন রেলওয়ে, যমুনা ব্রিজের কাছে আমাদের, ঠিক আছে করলেন, কিন্তু তারপর এতে কি আপনার যে সময় খুব রাশ থাকে, বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন মানে উৎসবের সময়, তো সেই সময় আপনি কি পরিবহন করতে পারবেন যত মানুষের মানে দরকার? একজন বলেছেন যে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ যাত্রা মনে করে ট্রেন। এখন বাংলাদেশে রোডসের অ্যাক্সিডেন্টের তুলনায় ট্রেনের অ্যাক্সিডেন্ট কম। অ্যামট্রাক ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, সেখানে আপনার প্রতি বছর দুর্ঘটনার পরিমাণ হচ্ছে 1% থেকে 1.5%। জাপানে 0। তো পৃথিবীতে এখনো ট্রেন হচ্ছে সবচেয়ে নিরাপদ জার্নি। চমৎকার কথা বলেছেন ডক্টর রাজ্জাক, বিদেশি মন্ত্রী। আসলেই তাই, যেখানে মানুষ স্বস্তি পাবে, যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে, সেটা কিন্তু আপনার গড়ে তোলা হয় না, সেটাকে মানে ডিলে করা হচ্ছে একেবারে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি। কারণ এখানে সরকারের স্বার্থ হচ্ছে ব্রিজ নির্মাণ করে সেখানে পার্সেন্টেজ পাওয়া, আর সেতু মন্ত্রী বা যারা সড়ক পরিবহনের দায়িত্বে থাকেন তাদেরকে নাকি বিভিন্ন জেলা পর্যায়ে যারা পরিবহনের নেতারা থাকেন তারা ম্যানেজ করে না। কি ম্যানেজ করেন আমরা জানি না, কিন্তু এই ঘটনাগুলো আমরা শুনি। মানে গোটা সড়ক পরিবহনটাই হচ্ছে আপনার মাফিয়া নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা। আমি সে আলাবামার বেলগ্রেড, মানে আমাদের যেমন উপজেলার হেডকোয়ার্টার, ঠিক ওই রকম একটি আমেরিকার একটা বেলগ্রেড বলে একটা আমাদের উপজেলার মতো একটা ছোট্ট শহর, ওইখান থেকে আমি এসেছি নিউ ইয়র্ক সিটিতে। 1.5 দিন লিখেছে, প্রায় 2000, ওখানে তো মাইলে সব ইয়ে করে আর কি, কিলোমিটার নেই, 2000 মাইলের 1.5 দিনের মধ্যে করে চলে। তারপরও কি 5টা স্টপেজ সেখানে দেওয়া হচ্ছে। মানে নিরাপত্তার হানি হতে পারে এই ধরনের কোন ঘটনাগুলো। তো এখানে তো সেই ব্যবস্থাপনা নেই বলেই সড়কে ভয়ঙ্কর কোন ধরনের পদক্ষেপ করতে পারে না। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকলে পরে মানুষ এই বিষয়ে বারবার বলতে পারে, মানুষ এগুলো দাবি করতে পারে এবং জনগণের কাছে জবাবদিহিগুলো সরকার আস্তে আস্তে এই ব্যবস্থাগুলো দিতে পারে। কিন্তু এখন ঠিক যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে মানে শ্রমিক লীগের নেতা, যে সবচেয়ে বড় দুর্বৃত্ত সে হচ্ছে যুবলীগের নেতা, না হলে ছাত্রলীগের নেতা, না হলে এমপি রাত্রির সাথে, না হলে স্বয়ং এমপি। আপনার বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত, এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আমার আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল এই কারণে। আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায়, আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোন ভদ্রলোক সেক্ষেত্রে মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে তাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে না, সেখানে রাজনীতি করতে পারে না। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আমরা নামই শুনেছি, পরে জানতে পারছি যে খুলনার ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একটি দলের ইয়ে পাচ্ছে, নমিনেশন পেয়ে কাউকে 3 বার, তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড়। আর ওইখানে এই যে মানে এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই। অর্থাৎ ঘোরার আগে গাড়ি ঘুরিয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরো ধরনের বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন,
তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, আপনি একটা তো অবৈধ সরকারের দামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার দিকে। তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছে, তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা ইয়ে করেনি, যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন, যেটা আজকে খবরের কাগজে পড়ছি, বিভিন্ন খালে বিলে ফেলা হচ্ছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে, বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নামটা, কষায় কি যেন, যাই। তো এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পান কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শিক্ষকরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্ন ভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি শুরু করে বিভিন্ন খুব ব্যাপকের সাথে ইনভলভমেন্ট রয়েছে অনেকের নাম, এবং ধারাবাহিক ভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা না। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জানিয়ে রেখেছে। এদের মধ্যে থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হতে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এক রাজনৈতিক শাসন থাকে, যদি দামি নির্বাচন আর মিড নাইট নির্বাচনের সরকার থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও বেশি হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে ইয়ে থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ। আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কারণ সে এমপি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে আপনাকে নমনম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে। কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে বসবাস করতে হবে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকতে হবে। আজকে দায় নেবেন না তো 2018 যে মিডনাইট নির্বাচন, যে আপনার মধ্যরাতের নির্বাচন, সেটার টোটাল আর্কিটেক্টই হচ্ছেন সাবেক সেনাবাহিনীর প্রধান, এবং তিনি একজন, আমরা এর আগে কখনোই কোন সেনাবাহিনীর প্রধানকে কোন রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি। তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার একচেটিয়া একতরফা নির্বাচন, অবৈধ নির্বাচন, জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি, সাবেক সেনাবাহিনীর প্রধান। তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো, এটা তো আল জাজিরাই বের করেছে, অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহিক। যাই হোক, তো এরপরে যে ঘটনাগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন, তো এটা তো গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্টের যে এত গোয়েন্দা বাহিনী, বিএনপির যে লোকটা পড়ে গিয়ে কবরের মধ্যে আছে, তার বিরুদ্ধে মামলা দিতেও তার দ্বিধা করছে না। সে কবে মরে যাওয়ার আগে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এই কারণে সে মৃত লোকটার নামে মামলা দিতে তারা পিছ পা হয় না। কিন্তু এই সমস্ত ব্যক্তি, এই বেনজিরের আজকে যে কি বলে আরব্য উপন্যাসের কাহিনীর মতো, আরব্য রজনীর মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি, তো এই ঘটনাগুলো কি জানতো না এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থা এরা জানতো না? নিশ্চয়ই জানতো, কিন্তু করেনি। আন্তর্জাতিক চাপ বা কথাবার্তার বাইরে এমন হচ্ছে, এখন কি বলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি, অমুক জব্দ তমুক জব্দ। আমি আপনাদের বলি এটা কিছুই হবে না, এটা একটা আইওয়াশ করলো সরকার, ওদেরকে ঠিকই পড়াশোনা দিচ্ছে। কারণ এই বেনজির সাহেব পুলিশের আইজি, র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী, বিরোধী মতের নেতাকর্মীর মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করা, তিনি ওটা করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান? জনগণকে বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা
যে ভূমিকাগুলো রেখেছে, যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছেন, তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসার। তো তাদেরকে ভুলবেন কি করে? এখন একটা উনি আই পাস করে দেন যে ঠিক আছে আমরা এটা ধরছি, আমরা কাউকে দেখবেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে স্ট্রাগলের উপর আক্রমণ করবে। রনি এমপি ছিল, আগে কখনোই আমরা দেখিনি যে এই পর্যায়ে ইয়েদের করা হয়। আমরা ছাত্র দলের সভাপতি ছিলাম, ইউনিভার্সিটি ছিলাম, ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে, কখনো মানে এই মানে সিরিয়াল পর্যায়ে ছাত্র নেতাদের গায়ে কখনো হাত দেওয়া, এটা আমরা আমাদের সঙ্গে কখনো দেখিনি। কিন্তু এখন এগুলো করানো হচ্ছে, কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল, উচ্চ পর্যায়ে, বা তুই বাহাদুরের ছেলে, তুই বাহাদুরের বেটা, তুই একটা ভালো কাজ করছিস, এগুলো উৎসাহিত করা হয়। মানে অবস্থা দৃষ্টে আমাদের কাছে সেটাই মনে হয়। এখন প্রধানমন্ত্রী বলছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেয়নি বলে আমার বিরুদ্ধে সমস্যা করা হচ্ছে। তা আপনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে। জানি আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ্য করে আপনি বলছেন, বিশেষ করে আমেরিকাকে। কিন্তু আপনি যে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না, তো আপনি কোথায় কোথায় এই পার্শ্ববর্তী দেশকে ঘাঁটি করতে দিয়েছেন, কি কি দিয়েছেন, আপনার তো নিজের মুখে বলেন, এটা তো আমরা কোনো বানিয়ে বলছি না। তো সেইটা যদি আপনি দয়া করে বলতেন। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব, কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না। এইটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার করতে যাচ্ছেন। কিন্তু আগেই বলেছি যে আপনার যে মহা দুর্নীতি এবং অবৈধ টাকার যে ধরনের ফ্লাইট করেছে বাংলাদেশ থেকে, পাচার হয়ে গেছে, এবং যে দুর্নীতির উপর আপনার সরকার আজকে গড়ে উঠেছে, সেই দুর্নীতির সাথে মাফিয়াদের সম্পর্ক থাকাটাই এখানে স্বাভাবিক। আপনার কাছে সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, এটা কখনোই সম্ভব না। আপনার 1,56,000 কোটি টাকা শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি কারা? সব ক্ষমতা ঘনিষ্ঠ লোক, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, এবং যারা নিয়ম বহির্ভূত ভাবে ব্যাংক থেকে একবারে লুটে নিয়েছে, এবং প্রত্যেকটা বাড়ি হয় দুবাই, না হলে কানাডা, না হলে সিডনি, না হলে ইউরোপের কোন দেশে। তো এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমার অর্থনৈতিক ক্ষমতার সাথে আমার ডেভেলপমেন্টটা, আমি যে টাকাটা ঋণ নিব সেই টাকাটা আমি যাতে ফেরত দিতে পারি, সেই অ্যাবিলিটিও আমার থাকতে হবে। এটাই তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এইভাবেই আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো এইভাবেই গড়ে উঠেছে। আর আপনি তো জাস্ট একটা রং মেখে আপনি এটা দেখাতে চাচ্ছেন। 7 বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল। তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সবকিছু ধ্বংস করে দিয়ে। এটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। আপনি এখানে বলেছেন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, সেটাকে আজকে হরণ করার চেষ্টা চালাচ্ছেন। তাদের সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমন ভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। এটাকে আপনার মনে রাখতে হবে।
আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধুমাত্র একটু কথাই বলবো যে আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো, সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা দিবস তার ৪৩তম শাহাদাত বার্ষিকী, এই উপলক্ষে আজকে যে একটি চমৎকার অনুষ্ঠান এখানে করেছেন, আরো এই ধরনের অনুষ্ঠান করবেন এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নিজস্ব টেকনোলজিতে নিজস্ব অর্থায়নে যে উন্নয়নগুলো করেছেন এবং তিনি যে মানে সমৃদ্ধির পথে পা ফেলছেন, এগিয়ে যাচ্ছিলেন, এগুলোকে নিয়ে একটা কোনো মানে আপনার সেমিনার করবেন, যেভাবে এটা ইন ডেপথ আপনারা গিয়েছেন ঠিক ওইভাবে। যেমন আমি একটা বিষয় জানি, সেটা হলো আপনার তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ জানি যে দেশীয় টেকনোলজি, দেশীয় ইঞ্জিনিয়ার, দেশীয় টাকা এই তিস্তা ব্যারেজ হয়েছে। এই ব্যারেজ হওয়ার কারণে তিস্তার আশেপাশের যে বালুকাময় যে জায়গা, সেটি আজকে গ্রিন, প্রচুর ফলন আছে। তো জিয়াউর রহমানের এই অবদানগুলোকে নিয়েই মানে যেটা আপনাদের সাথে রেলিভেন্ট হবে বলে আমি মনে করি, হ্যাঁ, এটা আপনারা নিয়ে আপনারা যদি একটা সেমিনার করেন তাহলে আজকে যারা আয়োজন করেছেন আমি এককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, রিজু ভাই, হাসিন সহ যারা এখানে আছেন, মাহবুব, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ।